প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। আজকে আমরা বিষয় ঠিক করেছি আইন শৃঙ্খলা নাকি বিশৃঙ্খলা। শুরুতেই আজকের দিনে আলোচিত খবরের সংবাদ শিরোনাম। নোয়াখালী লক্ষ্মীপুরে বাড়ছে বানের পানি, চিকিৎসক ওষুধ সংকটে ফেনী সদর হাসপাতাল। আমাদের ম্যান পাওয়ার অনেক কম আছে, আমাদের যতটুকু কারণ আছে আমাদের ইমার্জেন্সি পুরোটা পানি নিচে চলে গেছে, তাহলে আমাদের ইমার্জেন্সি এখন আরেক জায়গায় সেট আপ করতে হচ্ছে। ওনারা বাইরে বসে রয়েছে, কিন্তু ওনারা মানে রুমের ভিতরে ঢুকি রুগী দেখবো, এটা ওনারা পাইতেছে না। বন্যায় প্রাণহানি বেড়ে ২৭, কমেছে পানিবন্দী মানুষের সংখ্যা। ফারাক্কার গেট খোলার প্রভাব পড়েনি পদ্মায়। হাসিনা সরকারের আমলে গুমের ঘটনা অনুসন্ধানে কমিশন। জুলাই হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত শুরু। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে গ্রেফতারের গুঞ্জন। হত্যা মামলায় রিমান্ডে ইনু মেনন। দেড় দশকে হযবরল শিক্ষা ব্যবস্থা, টেকসই সংস্কারের তাগিদ শিক্ষাবিদদের। প্রিয় দর্শক, পরিচয় করে দিই আজকে যারা আমাদের অতিথিবৃন্দ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। জনাব ফয়জুল হাকিম, তিনি সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল, এবং রয়েছেন জনাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল হক, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক। তিনি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সম্পাদক সুজন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা নাকি বিশৃঙ্খলা, এই শিরোনামে আজকে আমরা এই আলোচনার টেবিলে বসেছি। আমরা শুরুতেই আসতে চাই জনাব বদিউল আলম মজুমদার, আপনার কাছেই, যে বাংলাদেশে যেই একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তারপরে বাংলাদেশের যেই অবস্থা এখন পর্যন্ত একটা নর্মাল অবস্থায় যায় নাই, সময় চাওয়া হয়েছে। এই সময় আর কতক্ষণ পর্যন্ত দিলে একটা স্বাভাবিক সময়, একটা স্বাভাবিক বাংলাদেশে পরিণত হবে? বিশেষ করে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অ্যাডমিন ক্যাডারের যে বিশৃঙ্খল অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি মনে করিয়ে দিই, সেখানে পুলিশদের মধ্যে এখনও সেইভাবে আস্থা ফিরে আসে নাই। পুলিশ এখনও আসলেও তারা ফাংশনাল না। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি ফেনী থেকে আসলাম, সেখানে 4-5 দিনে আমরা কোনো পুলিশই দেখি নাই। সেখানে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন একদমই কোনো সমন্বয় নাই। এই বিশৃঙ্খলাটা কবে শৃঙ্খলাপূর্ণ হবে, জনাব বদিউল আলম মজুমদার? আমি আশা করি শিগগিরই হবে। তবে আমাদের একটা জিনিস ভুললে চলবে না। একজন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী বলেছিল যে 15-16 বছরের যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা 15-16 দিনে এটা দূরীভূত করা অসম্ভব। এটা আশা করা দুরাশা। আমরা জানি যে স্বৈরাচারী সরকার তারা আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এবং বিশেষত পুলিশ বাহিনী, এটা তাদের ব্যক্তিগত বাহিনী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে, দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। এটা ছিল পুরোপুরি তার আজ্ঞাবহ, এবং তিনি এই বাহিনীকে ব্যবহার করেছেন তার মানুষকে, তার ইনস্ট্রুমেন্ট অফ ওই যে রিপ্রেশন, মানুষকে হয়রানি করার জন্য এবং মানুষকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করার জন্য, গুম করার জন্য। এখন উনি বিতাড়িত হওয়ার সাথে সাথেই এই পুরো বাহিনী ভেঙে পড়েছে। আপনারা জানেন যে, আমরা জানি, আপনার দর্শকরা জানে যে সেই সব অফিসাররা পালিয়ে গিয়েছে, প্রায় সব, হয়তো সবাই নয়, এবং সেই পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরাও তারাও ঘা ঢাকা দিয়েছে। কারণ তাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে 700-800, কারো হিসাব মতে 1000-এর বেশি প্রাণহানি ঘটেছে, এবং এর অধিকাংশই ঘটেছে এই পুলিশের বাড়াবাড়ির কারণে। তাই পুলিশ গা ঢাকা দিয়েছে, যার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি ভেঙে পড়েছে। এবং এখন এটা পুনর্গঠন করা দুরূহ, কারণ এতে প্রায় সবাই পক্ষপাতদুষ্ট। এদের সবাই, অফিসারদের প্রায় সবাই পক্ষপাতদুষ্ট, কারণ তাদেরকে
এমনভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে যাতে অন্য মতাবলম্বীরা না আসতে পারে। যদিও শেষ দিকে কিছু কিছু প্রচেষ্টা হয়েছে নিরপেক্ষতার ভিত্তিতে কিছু কিছু রিক্রুটমেন্ট করার, কিন্তু অধিকাংশই পক্ষপাতদুষ্ট এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি অনুগত। তো এই অবস্থায় এই যে যারা নিরপেক্ষতার সাথে, যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, সেই রকম ব্যক্তি খুঁজে পাওয়াই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে তারা ফিরে আসছে এবং আস্তে আস্তে তারা দায়িত্ব পালন করছে। এক সময় তো আমাদের ছাত্রছাত্রীরাই সেই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, বিভিন্ন জায়গায় পাহারা দিয়েছে এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে ভূমিকা রেখেছে। তো এখন আস্তে আস্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। তাই আমি আশা করি শিগগিরই, এবং এতদিনের জঞ্জাল এত সহজে দূর করা সম্ভব নয়। এই জায়গাটায় আসলে সংস্কারের যে পথ পরিক্রমা, সেই জায়গায় আপনার প্রত্যাশা কি, মানে কি ধরনের সংস্কার আপনারা চান? পুলিশ বিভাগে যারা কাজ করছেন সেইখানে তারা অলরেডি বলেছেন তাদের 11 দফা দাবিটা হয়তো আপনি পড়েছেন, মানে এই সরকারের পতনের পর থেকেই তারা এই কথাগুলো বলে আসছে যে রাষ্ট্রীয় পুলিশ বাহিনী হওয়া উচিত, পুলিশ বাহিনী কোনো সরকারের কোনো দলের হবে না, এটা তাদেরও দাবি। সেই জায়গায় কাজ করার জন্য তো একটা অনেক বড় সংস্কার দরকার। তো সেই হ্যাঁ অবশ্যই, এবং সেই 1800 কত সালের আমি এখন ভুলে গিয়েছি আইন দিয়ে এখনো পুলিশ বাহিনী চলে। তো এই আইনের সংস্কার করতে হবে। তারপরে রিক্রুটমেন্টে, প্রমোশনে যেসব ত্রুটি ঘটেছিল এবং অনেক রিক্রুটমেন্ট হয়েছে অর্থকড়ির বিনিময়ে, তো এইগুলোর এই যে সংস্কার করা, পরিবর্তন করা বড় দুরূহ কাজ, চাকচিকানি কথা। আর এই তথ্য সংগ্রহ করতে হবে। আপনি যে পদায়ন করবেন, যে শূন্য পদে কোন ব্যক্তিকে পদায়ন করবেন তার ব্যাপারে তথ্য জানতে হবে, এবং তথ্য জানাও তো সময় সাপেক্ষ, এবং এই তথ্যটা যেন সঠিক হয় সেটাও নিশ্চিত করতে হবে। তো আমরা ওই যে এটা আমাদের সকলের জন্য মঙ্গলকর হইতো যদি এটা আরো দ্রুততার সাথে এই পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করা যেত, তারা তাদের দায়িত্ব পালনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতো। আরেকটা জিনিস যে এই বাহিনীর মধ্যে সাংঘাতিক শঙ্কা, আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এক হিসাবে 44 জন না কতজন পুলিশ মৃত্যুবরণ করেছে। একটা থানায় 11 জনের প্রাণহানি ঘটেছে পুলিশ বাহিনীর সদস্যের। এই অবস্থায় এই স্বাভাবিক পরিস্থিতিতে আনার সময় লাগবে। আমি আশা করি যে দ্রুতই হবে। আমাদের বেশি দিন অপেক্ষা করতে আমাদেরকে সবাইকে এই কাজে সহায়তা করতে হবে। আমরা যেখানে আছি, যে যাই আমাদের দায়িত্ব পালন করতে হবে, তাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করি। আচ্ছা, আমরা আসবো আবার আপনার কাছে। জনাব ফয়জুল হাকিম, এই বিষয়টা নিয়ে যদি আপনার মতামত একটু ব্যক্ত করেন যে কত সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে মানুষও তো একটু ধৈর্যহারা হচ্ছে এখন মনে হচ্ছে। কোনো জায়গায় শৃঙ্খলা একেবারেই আনা যাচ্ছে না। আমি বললাম যে ফেনীতে যখন গেছি তখন এই যে ত্রাণ দেওয়ার যে কার্যক্রম, সেখানে প্রশাসনও নাই, পুলিশের পক্ষ থেকে ওই শৃঙ্খলা ঠিক করার মানুষও নাই। মানুষ কোথায় যাবে? প্রথমত হচ্ছে যে এই সমস্যার যে গভীরতা, সেটা ইতিমধ্যে বদিউল আলম মজুমদার সাহেব কিছুটা বলেছেন। এটা শুধু পুলিশ বাহিনীকেই দলীয়করণ করা হয়েছে এমন নয়, প্রশাসনকেও দলীয়করণ করা হয়েছে এখানে। এমনকি নতুন নিয়োগও যারা দিয়েছেন বিগত পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে পরিচয় একেবারে বাপদাদা 14 গোষ্ঠীর বলা চলে, একেবারে তারা দেখে নিয়েছে যে তারা ভিন্ন মতের কিনা, দলীয় মতের ছাড়া। কিন্তু শুধু কি নিয়োগ, যখন প্রমোশন হয়, আমরা পেয়েছিলাম সেই ফরম্যাটে তিনি ছাত্রলীগের কোন পোস্টে ছিলেন কখন, নিশ্চয়ই, তারপরে তার বাবাকে, তার শ্বশুরকে, তার খালাতো ভাইকে, তার মামাতো ভাইকে, এই সমস্ত কিছু দিয়ে একটা বায়োডাটা তৈরি করা হয়, পুরোটাই দলীয় পরিচয়। ফলে যে জিনিসটি হয়েছে এবার, এটা ঠিক আমরা যেমন 80-র দশকে সামরিক জান্তা বিরোধী যে সংগ্রাম করেছিলাম ছাত্র জীবনে, এবং সামরিক জান্তা এরশাদ সরকারকে আমরা গণ অভ্যুত্থানের মধ্যে ফেলে দিয়েছিলাম। কিন্তু সেই সময়ও কিন্তু অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে
কোনো গভর্নমেন্ট এখানে হয়নি। এবারও একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই বিজয়ী অভ্যুত্থানের উপরে কিন্তু সরকারটা হয়নি। কারণ একটা গণ অভ্যুত্থান যখন হয় তখন প্রচলিত সংবিধান সেটা কিন্তু বাতিল হয়ে যায়। এখানে সংবিধান বাতিল হয়নি, খুব পরিষ্কার আলোচনা এখানে। কেন বিশৃঙ্খলা দেখা যাচ্ছে? এটা জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রকাশটা এখানে ঘটেনি। আমি আজকে এর আগে শুনেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণ, আজকে এটা পড়লাম আপনার এখানে আসার আগে। কারণ এখানে একটা তার ফোকাস আছে যে জিনিসটা, তিনি বলছেন যে ছাত্ররা আমাদেরকে নিয়োগ দিয়েছে। কিন্তু এই আন্দোলনটা শুধু ছাত্রদের নয়, এই আন্দোলনে শ্রমিকরা, জনগণ তারা অংশ নিয়েছেন। ফলে আজকে তাদের যে প্রত্যাশা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই প্রত্যাশাটাকে ধারণ করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেনি। এটা আমার কাছে মনে হয়েছে। এটা একটা বড় প্রমাণ আমি দেখাবো যে কিছুদিন আগেও যে লুণ্ঠনজীবী ব্যবসায়ীরা এবং গত 15 বছর যারা এই সরকারকে সমর্থন করেছে, তাদেরকে আমি দেখলাম যে তারা বঙ্গভবনে গেলেন কেউ কেউ, কিংবা তাদেরকে দেখলাম সেনাপ্রধানের সাথে তারা একটা ছবি তুললেন। এটার মেসেজটা কি? আমার পিপুলকে তো বুঝতে হবে এখানে। কেন শেখ হাসিনা তার যে ফ্যাসিস্ট রেজিম, তার তো বেনিফিশিয়ারি আছে এখানে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিভিন্ন জায়গায় আছে। না, তার মানে এখানে আপনি ব্যবসায়ীদেরকে কিভাবে আলাদা করবেন? ব্যবসায়ীরা তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান, তারা উদ্যোক্তা, অনেক মানুষ সেখানে রুটি রুজি, সেটা ঠিক আছে, সেটা নিয়ে বলছি। সেখানে যেমন কালকে একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো দেখেছেন যে গাজী টায়ারের কারখানা স্টিল, সেখানে আগুন পুরোপুরি কন্ট্রোলে আসে। সেটা আমি ডিটেলসে যাব না। গাজী দস্তগীর সাহেব ওই এলাকার সাধারণ মানুষের জমি কিভাবে কেড়ে নিয়েছেন, কম দামে কিনেছেন, সেই ইতিহাসে আমি যাব না। জি, কিন্তু এটা তো আমরা সমর্থন করি না, যে ঘটনা ঘটছে সেখানে লুটপাট, এটা কেউই সমর্থন করতে পারে। কিন্তু আমি বলছি যে গত 16 বছরে কিন্তু এই যে ভূমিদস্যু, এই যে দুর্নীতিবাজ, এই যে সিন্ডিকেট ব্যবসায়ী, যেমন আমরা দ্রব্যমূল্যে মানে বাজারের কারণে, বাজারি শোষণে আমরা বিপর্যস্ত হচ্ছিলাম জনগণ। এটা তো শুধু কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণেই না, ব্যাপক মানুষ ঝাঁপিয়ে পড়েছে দুর্নীতির বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই এখানে। সম্ভবত 98 সনে শেখ হাসিনা যখন প্রথম এলেন 96-তে, উনি পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের একটা বৈঠকে তিনি বললেন যে পুলিশ অফিসারদের তাদের সম্পত্তির হিসাব দিতে হবে। কদিন পরে পত্রিকায় বেরোলো পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন তারা মিটিং করে বলছে যে মন্ত্রী এমপিরা যদি সম্পদের হিসাব দেয় তাহলেই নাকি তারা দেবেন। তখন এটা অনেক আগের কথা, কিন্তু 96 কি 97 or 98 উনি আসার পরে। তো এইটা আমার কাছে মনে হলো, এটা একটা আমার কাছে ঔদ্ধত্য মনে হলো। একটা দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, সেই সময় তিনি এইটা বললেন, তো সেখানে এই উত্তরটা এলো। তার মানে এটা কিন্তু আর এগোলো না। এই যে হিসাব দেওয়ার, যেটা সম্পদের হিসাব দেওয়ার, যেটা প্রধান উপদেষ্টা একটা বিধান কাগজে কলমে আছে, হ্যাঁ, প্রধান উপদেষ্টা বলছেন যে ওনার যে উপদেষ্টা মণ্ডলী তারা সব সম্পদের হিসাব দেবেন। আমরা এটা দেখতে চাই। এটা কেন আমরা দেখেছি কি বলে পুলিশের আইজিপি যে বেনজির সাহেব, তিনি কত শত কোটি টাকার মালিক। তিনি গোপালগঞ্জ মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের যারা দরিদ্র তাদের জমি কিভাবে তিনি কিনেছেন। অর্থাৎ আপনি যখন আইন শৃঙ্খলার পরিস্থিতির দিকে আসবেন, শৃঙ্খলায় আসতে চাইবেন, তখন অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে শৃঙ্খলাটা আছে কিনা, যারা আইন শৃঙ্খলা বাহিনী সেই আইন মানছে না। জি, আমরা একটু আসতে চাই লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল হক, একটু বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেভাবে আছে, আপনিও এই দেশের নাগরিক, আপনার কি মনে হয় যে এটা মানে ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাকে চ্যানেল 24 স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ, এবং আমার দর্শক শ্রোতাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। এছাড়া আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যে কোটা এবং সংস্কার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের, এবং যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করছি। এছাড়াও আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 3 বাহিনী প্রধান তাদের বলিষ্ঠ ভূমিকার জন্য এবং জনসাধারণের জন্য এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর একটি পেশাদারিত্বের একটি উদাহরণ সৃষ্টি করার জন্য, যেটা এ দেশের জনসাধারণ চিরকাল স্মরণ রাখবে। এখন আমি আপনার প্রসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমার ভাষায় বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা আপ টু দ্য স্ট্যান্ডার্ড না। এটা একটা দেশের এটা স্ট্যান্ডার্ড হতে পারে না। কারণ আমি আপনার মতো আমিও একজন নাগরিকের দেশের, আমিও জিনিসগুলো ফেস করি। আইন শৃঙ্খলা আমি যদি বলি, পরশুদিনের ঘটনাটা যদি বলি, সচিবালয়ে আনসারদের প্রবেশ করা এবং এখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, হ্যাঁ, আইন শৃঙ্খলার জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি মনে করি যে এটা অনেক
উন্নতি করার অবকাশ আছে, কিন্তু এখন হলো যে আপনি কিভাবে উন্নতি করবেন। এখন আপনি পুলিশ ইনএফেক্টিভ বলবো আমি, কারণ আপনি যদি এখনই যদি ফোন করেন তেজগাঁ থানার ওসি বা এনি থানার ওসি, দে উইল নট আনসার। আপনি একটা জিডি করতে পারবেন না, ম্যাক্সিমাম থানা এই অবস্থা, তাই না, জনবল নাই। এবং যারা ব্যাটালিয়ান আনসার তারা ঠিক আছে, কিন্তু যারা এমবডিড আনসার, আপনি হয়তো জানেন যে আনসার 2 রকম, ইনফ্যাক্ট 3 রকম, বিডিপি আছে, ওটার পরে প্রসঙ্গে আমি পরে আসতেছি। এমবডিড আনসার তারা বিদ্রোহ করার জন্য অনেকেই জেলে আছে এবং অনেকেই সাসপেন্ডেড। আপনি মোর দেন আপনি ধরতে পারেন যে যদি এই 11 ল্যাঙ্গুয়েজে 50% বেশি সাসপেন্ডেড। তারা একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি ম্যানেজের জন্য তারা একটা বিশাল একটা ভূমিকা পালন করতো পুলিশের পরে। এখন পুলিশ নাই, আনসার নাই, তাহলে মাঠে কারা আছে? আপনি কাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন? এখন আপনি বলে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর তো এটা ক্লাসিক্যাল রোল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ক্লাসিক্যাল রোল না। কারণ এছাড়াও সশস্ত্র বাহিনীর বন্যা এবং ত্রাণ তৎপরতার জন্য তারা হাঁটু পানিতে গলা পানিতে নিয়োজিত আছে তারা, এবং তারা তাদের নিজের জীবন দিয়েও দেশবাসীর যে প্রাণ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে সব ধরনের ফেসিলিটি দেওয়ার জন্য। তো এখন আমাদেরকে আসলেই একটা চিন্তা করার অবকাশ আছে যে এই পরিস্থিতিতে আমাদের কীভাবে উত্তরণ ঘটানো যায় আর কি। এই পরিস্থিতিতে উত্তরণ ঘটানোর জন্য আমি আবশ্যক মনে করি, এবং উত্তরণ ঘটানোর যে আমার যে কিছু রেকমেন্ডেশন সাজেশন বা আমার ভিউজ আছে, এটা আমি পরে আসবো। বাট আপনি যেটা আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কিনা, আমার দৃষ্টিতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ঠিক নাই, এটার অনেক উন্নত করার অবকাশ আছে। ধন্যবাদ। কোন জায়গাটায় উন্নত করলে আপনার মনে হয় যে এই পরিস্থিতি থেকে কিছুটা হইলেও এখন পরিত্রাণ সম্ভব? আচ্ছা, এই পরিস্থিতিতে যেমন এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা অন্যরকম সময় চলছে, যে সময়টায় বলা হচ্ছে যে প্রশাসন ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা যারা ঠিক করবেন তাদের কোনো উপস্থিতি সেভাবে নাই, মানুষের আস্থার জায়গায় অনেক সংকট তৈরি হয়েছে। সেইখানে এই মুহূর্তে সশস্ত্র বাহিনী তারাও মাঠে আছে, তারা ব্যারাকে ফিরে যায় নাই, তারা বিভিন্ন জায়গায় মানে ডিপ্লয় করা আছে তাদেরকে। মানে এই জায়গাটায় সুযোগ আছে কিনা সশস্ত্র বাহিনীরও কোনো রোল প্লে করার? সশস্ত্র বাহিনীর রোল করাটা অলরেডি তারা ফিল্ডে আছে এবং তারা পালন করতেছে, তাদের ক্লাসিক রোলটা পালন করতেছে, কিন্তু আপনি তাদেরকে দিয়ে তো পুলিশিং করাইতে পারবেন না। তারা যখন কোনো জায়গায় যদি গুরুতর আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি করে, তারা তো এখানে ইন্টারফেয়ার করতেছে, তারা আছে এবং তাদের রোল পালন করতেছে। আপনি বাই দিস টাইমে জানেন, আপনার শুধু যে সচিবালয়ে বিশৃঙ্খলা হচ্ছে এরকম না, গভর্নমেন্টের প্রতিটা অফিসেই এই ধরনের বিশৃঙ্খলা আছে, এবং প্রতিটা অফিসেই আমার জানা মতে সশস্ত্র বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে এই বিশৃঙ্খলাগুলোর সমাধান হচ্ছে। তো সশস্ত্র বাহিনী যে নাই এরকম নাই। এখন আপনি বলতে ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আপনার অনেকগুলো বিকল্প ভাবতে হবে। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার থ্রেট কারা, এই জিনিসগুলো আইডেন্টিফাই করবে। এখন হয়ে গেছে যে আমরা আয়না ঘরের কথা শুনবো, এখন তো বায়না ঘর হয়ে গেছে, সবাই তাদের হিসাবে বায়না করছে। এবং এই যে আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশন তারা যে বিভিন্ন জায়গায় যে অরাজক সৃষ্টি করছে, এটার জন্য এদেরকে মনিটরিংয়ের জন্য গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। এবং আমি জানি গোয়েন্দারা তৎপর আছে, এখন আমরাও বিভিন্ন ইনফরমেশন পাই কোন অর্গানাইজেশন কম করে আরও গোয়েন্দা, এবং একটা প্রোয়েক্টিভ একটা মেজার নিতে হবে। এবং পুলিশ এবং আনসারদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ইফেক্টিভ করতে হবে। এবং দরকার হলে আপনার যে বিভিন্ন অর্গানাইজেশনে যারা আছে তাদেরকে যেমন জনগণকে এখানে সম্পৃক্ত করার একটা আছে। কারণ আপনার পলিটিক্যাল পার্টির বা যে কোনো পার্টির গ্রাসরুট লেভেল পর্যন্ত অর্গানাইজেশন, আপনি এক্সাম্পল দিলেন যে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে যেটা রূপগঞ্জে, সেখানে ঢাকার থেকে যে কোনো লোক করে নেবে, আমেরিকার থেকে করে নেবে, ওখানে এলাকার লোকই করছে। সো আপনাকে জনসাধারণকেও সম্পৃক্ত করতে হবে যে এই পরিস্থিতিতে। এছাড়াও আরো অনেক মেজার আছে, আমি অন্যান্য সহবক্তা যারা আমরা আলোকপাত করবে। ধন্যবাদ। হেডলাইনে আরো একটা নিউজ ছিল এরকম যে হাসিনা সরকারের আমলে যে গুমের ঘটনা, সেটার অনুসন্ধানে কমিশন হয়েছে, সেটি নিয়েও আপনাদের কি ভাবনা এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে দর্শক আমরা ছোট্ট একটি বিরতির পরে আলোচনায় আবার ফিরব। ইস্পাহানি মির্জাপুরটা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। আমরা শুরুতেই বলছিলাম হাসিনা সরকারের আমলে গুমের ঘটনা অনুসন্ধানে একটি কমিশন গঠন করা হয়েছে, যেটি প্রজ্ঞাপন আজকে সন্ধ্যার পরে আমরা দেখলাম। সেখানে সেটি নিয়ে একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখে আসতে পারি। সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই।
আমার বাবা তো না। বিএনপির ডাকসাইটে নেতা ইলিয়াস আলী সহ গেল ১৬ বছরে গুম হন অনেকেই। র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত এমন অভিযোগ উঠলেও তা আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। উল্টো গুমের শিকার পরিবারগুলোকে করা হয়েছে হয়রানি। আইনমন্ত্রী হিসেবে আনিসুল হক যখনই জেনেভায় গেছেন তখনই তাকে এ বিষয়ে প্রশ্ন করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে নিজের স্বভাবসুলভ হাসিতে উত্তর এড়িয়ে গেছেন আনিসুল হক। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও গুমের মর্মান্তিক বিষয়টি সামনে আনে ভুক্তভোগী পরিবারগুলো। ১৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে তারা। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানানো হয় ১ জানুয়ারি ২০১০ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত যেসব গুম হয়েছে তা তদন্তে কমিশন গঠন করা হলো, যেখানে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই সহ কেউ যদি জোর করে কাউকে গুমের সাথে জড়িত থাকে তার তালিকা করবে এই কমিশন। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্টে ষোড়শ সংশোধনী বাতিল করা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়েছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে আত্মীয়স্বজনদের জানানো হবে। বাংলাদেশে আমরা আয়না ঘর দেখলাম, গুম হওয়া বিভিন্ন স্টোরি আপনারা দেখেছেন। গত কয়েক বছরে সেভাবে টেলিভিশনগুলো সেভাবে চালাইও নাই। ডক্টর মজুমদার, এই বিষয়টি নিয়ে এই যে কমিশন গঠন হলো সেই বিষয়টি নিয়ে যদি আপনি আপনার মতামত আমাদেরকে জানান। একটু আনমিউট করতে হবে, আপনার বোধহয় মিউট করা। এই যে সংকটটা আমরা দেখলাম, আমি এটাকে স্বাগত জানাই এবং সরকারকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য। এই বহুদিন থেকেই এই তারা ওই যে আমাদের সেই পুরনো প্রচলিত কথা বিচারের কি বাণী নিভৃতে কাঁদে, নিভৃতে কাঁদে। তো আমরা এই ব্যক্তিরা যাদের স্বজনরা গুমের শিকার হয়েছে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি এবং এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি। অনেকে হয়তো আর বেঁচে নেই এবং অনেকে হয়তো এখন অন্তরীণ আছে, যে কোথাও না কোথাও শোনা যায় যে আয়নাঘরে এখনো নাকি লোক আছে। আমি আশা করি এটা সত্য নয়। তো এই চেয়ে তো মর্মান্তিক, এই চেয়ে তো আর জঘন্য, মানবতা বিরোধী আর কোনো অপরাধ হইতে পারে না। একটা মানুষ, তার হয়তো ভিন্ন মতাদর্শ আছে, ভিন্ন ধরনের রাজনীতির চর্চা করে ব্যক্তি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে রাজনৈতিক ওই যে মতাদর্শে ভিন্নতার কারণ নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে কিংবা ওই যে অর্থ করে দিয়েও এই ধরনের গুম এবং খুন করা হয়েছে। তো এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যক্তিদেরকে দিয়ে এটা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরা মানুষকে সুরক্ষা দেওয়ার কথা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা, মানুষ যাতে কোনো রকম অন্যায়ের শিকার না হয় সেটা তাদের দায়িত্ব। কিন্তু তারা যেই রক্ষকই ভক্ষক হয়ে গিয়েছে। তাই আমি আশা করব যে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যারাই এই অপকর্মে যুক্ত ছিল তারা এবং তাদের যারা যে পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকে চিহ্নিত করবে এবং চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যেন কোনোদিন যেন এই ধরনের অমানবিক কাজ আর বাংলাদেশের ইতিহাসে না ঘটে। বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য, যেখানে আমরা আমাদের মুক্তবুদ্ধির চর্চা করতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমাদের চলাফেরার স্বাধীনতা থাকবে, আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার এবং মত প্রকাশ আমরা করতে পারবো বিনা দ্বিধায়। সেখানে এই মত পথের ভিন্নতার জন্য তারা এইরকম মর্মান্তিক পরিণতির শিকার হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং আমি মনে করি না এমন ভাষা আছে যেটা দিয়ে আমরা এটাকে ধিক্কার দিতে পারি।
তো এই সরকারের উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি আশা করি এর মাধ্যমে এই একটা বিরাট জঘন্য বিষয়ের আমরা জবনিকা টানব। আচ্ছা, জনাব ফয়জুল হাকিম, এই বিষয়টিকে অনেকে এইভাবে বলেছেন যে মানুষকে মেরে ফেলা রাজনৈতিক কারণে, সেটাও একটা দীর্ঘদিনের প্র্যাকটিস দেখা যায় সবসময় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরকম শাসকরা করেছেন সময়ে সময়ে। কিন্তু গুমের বিষয়টা বাংলাদেশে বলা হচ্ছে এটি প্রথম কোনো বিষয়, প্রথম ঘটনা যেটা গুমের বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করা হলো এবং একটু বিস্তৃত আকারে এই যে বিষয়টা সামনে আসলো, সেটা কি পৃথিবীর জন্য উদাহরণ, এটা কি বাংলাদেশেই প্রথম কিনা আমি জানি না। এই বিষয়টি নিয়ে যদি আপনি আপনার মতামত। এখানে প্রথম বিষয় হচ্ছে যে আমি এই গুমের ঘটনায় যেটা মানবতা বিরোধী অপরাধ, তার জন্য যে কমিশন গঠন করা হয়েছে এর জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন জাতীয় মুক্তি কাউন্সিল, এখানে জানেন যে গুম হওয়া পরিবারের মায়েদের একটা সংগঠন আছে আমাদের দেশে, মায়ের ডাক, এবং মানবাধিকার সংগঠন অধিকার, আমি বলবো তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। তারা নিরলসভাবে সাহসের সাথে এই গুমের ঘটনার বিচারের জন্যে তারা রাস্তায় দাঁড়িয়েছেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা গিয়েছি বিভিন্ন ব্যক্তি বা সংগঠন। বাংলাদেশে গুমের ঘটনা এটা প্রথম নয়। বাংলাদেশে ৭২ থেকে ৭৫ শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে গুমের ঘটনা ঘটেছে রক্ষী বাহিনী কর্তৃক। সেটার বিস্তারিত আমি আলোচনায় যাব না। আমাদের বরিশাল শহরেই ছাত্রনেতা নজরুল ইসলাম, সদরুল ইসলাম এবং সমরেশ দা, এই তিনজনকে গুম করা হয়েছিল সে সময়, এবং তাদের আমরা কোনো খবর আমরা কিন্তু পাইনি। ফলে গুমের ঘটনা আমাদের কাছে নতুন নয়, কিন্তু এবারে যেভাবে হয়েছে এটা হচ্ছে একটা খুবই ভয়াবহ একটা গভর্নমেন্ট। সেটাও কি এই টাইপের, আপনি যেটা বলছেন সেটা কি রেফারেন্সটা আরেকটু ক্লিয়ার করবেন? সেটাও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা গুম করা বলতে বাঁচিয়ে রেখে অন্য কোথাও সরায় ফেলা, না তাকে একেবারেই হত্যা করা, আর খোঁজ পাওয়া যায়নি। যেমন এখন যে গুম হয়েছে ধরেন গত 16 বছরে, বিশেষ করে 2013 সন থেকে এই পর্যন্ত, 2014 নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত, এখন ধরেন 2013 সনের ডিসেম্বর মাসে শাহিনবাগে সুমন এবং তাদের বন্ধুদের যে গুম করা হলো 8 জনকে, তাদের সন্ধান কিন্তু পাওয়া যায়নি। যাদের মা, এই মায়ের ডাকের আসলেই উদ্যোক্তা ছিলেন যিনি, তারা কি বেঁচে আছে? অনেক আগে যারা গুম হয়েছেন এটা সন্দেহই করা হয় যে তারা আসলে বেঁচে আছেন কিনা, তাদের পরিবারগুলো। তা আমরা তো দাবিই জানিয়েছি যে যাতে তারা নিরাপদে ফিরে আসেন। আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং টিমের সদস্য এবং ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা 2019 সনের 9 এপ্রিল তাকে গুম করা হয়, এবং তিনি কিছুদিন আগে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে যেভাবে ফ্যাসিবাদ উচ্ছেদ হয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে গুমের যে মৃত্যুগুহা, আয়না ঘরের দরজা খুলে গেছে, এবং আমরা মাইকেল চাকমাকে ফিরে পেয়েছি। তিনি ফিরে এসছেন। তো ফলে এখানে এই কমিশনে যারা আছেন, আমি কয়েকটা নাম দেখলাম যারা গুমের বিরুদ্ধে সক্রিয় মাঠে ছিলেন, যেমন মানবাধিকার কর্মী লিটন ভাই, তারপরে সাজ্জাদ হোসেন, নূরখান লিটন ভাই। তো আমরা আশা করি যে এর একটা মানে সঠিক তদন্ত এবং বিচার, এবং যারা যুক্ত এটার সাথে তাদেরকে চিহ্নিত করা, এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তাদের বিচার। আর এই সঙ্গে আমি বলতে চাই, এটা যুক্ত করতে চাই যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা যেটা হয়েছে সেটারও একটা তদন্ত হতে হবে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আমরা সামরিক জান্তা বিরোধী আন্দোলন করেছি 80-র দশকে। আমার মনে আছে সেই সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল যে আটক অবস্থায় নির্যাতন করা যাবে না, মানে হেফাজতে নিয়ে পুলিশ যে নির্যাতন করে এটা করা যাবে না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশ এখন কোথায় গিয়ে পড়ছে? আটক অবস্থায় নির্যাতন হবে, আটক অবস্থায় হত্যা বিচার বহির্ভূত, এবং তারপরে গুম। মানে এমন একটা জায়গায় বাংলাদেশটাকে নিয়ে যাওয়া হয়েছে যাকে কেন্দ্র করে বাইরের শক্তি, আমি বলতে চাই খুব পরিষ্কারভাবে, এখানে বাইরের শক্তি এখানে ইন্টারভেন করতে পারে। সে নানা নামেই এখানে আসতে পারে, মানবাধিকার নামে আসতে পারে, নানা নামে আসতে পারে। ফলে আমাদের দেশের এই শাসক শ্রেণী ৭২ থেকে এই পর্যন্ত এরা ঘুষ, দুর্নীতি, লুটপাট, চোরাচালান, লুণ্ঠনজীবী। এদের কাছে গণতন্ত্র প্রশ্ন নয়, এদের কাছে মুনাফা, বিদেশে অর্থ পাচার, যেটা আমরা শেষে এসে দেখলাম। ফলে এই শাসক শ্রেণীর যে চরিত্র, সে গণতন্ত্রে বিশ্বাস করে, সে ভিন্নমতকে দমন করতে চায়। সে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হোক, সে স্পেশাল পাওয়ার অ্যাক্ট হোক, নানা অ্যাক্ট। আপনার ওই যে লেখক মুস্তাক জেলখানায় তাকে মেরেই ফেললো, কার্টুনিস্ট ছিল একটা ছেলে, পরে বিদেশে চলে গেল আপনার।
নামটা মনে পড়ছে না আপনার। তো সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এখানে। ফলে এই কমিশন যে গঠন হয়েছে, আমরা তাকিয়ে থাকবো, জনগণ, ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা তাকিয়ে থাকবো যে সরকার কি করছে। আসলেই ন্যায় বিচার, রাস্তায় যে স্লোগান উঠেছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা দেখব যে ইনসাফটা কায়েম হচ্ছে কিনা। জি, আপনি বোধহয় কার্টুনিস্ট কিশোরের কথা বলছেন। হ্যাঁ, কার্টুনিস্ট কিশোর। আমি একটু আপনার কাছে আসতে চাই, লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল হক, একটু এই বিষয়টা নিয়ে বলবেন। এখানে প্রজ্ঞাপনে পরিষ্কার করে বলা হয়েছে, কয়েকটি বাহিনীর সদস্যদের কথা বলা হয়েছে যে তারা এখানে তাদের ইনভলভমেন্ট খতিয়ে দেখা হবে, তারা যাচাই বাছাই করবে, তারপরে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দেওয়া হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যেও কোনো উদ্বিগ্ন আপনারা ছিলেন কিনা শুরু থেকে, যখন জানতে পারলেন, যখন আয়নাঘর নামে যে রিপোর্টটা আমরা প্রথম জানলাম, বিদেশে থেকে কোনো সাংবাদিকরা এটা প্রকাশ করলেন, বাংলাদেশি কোনো পত্রিকায় বা মিডিয়াতে কিন্তু এটা আসে নাই, এবং সেই আয়নাঘর যে আসলে নাই সেইটার বিপরীতে বরং বাংলাদেশি মিডিয়া আবার সোচ্চার, মানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে গভর্নমেন্টকে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। আমি দেশের যে নাগরিক হিসেবে বলতে চাই যে মিলিটারি কমিউনিটিতে যে আয়নাঘরের আয়নাঘরের যে আমরা যে নিউজটা পেয়েছি, এটার উপরে অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছে, এবং আয়নাঘরে কিন্তু অনেক মিলিটারি অফিসারও এটার ভিকটিম ছিলেন। আমি যদি লেফটেন্যান্ট কর্নেল হাসিনের কথা বলি, ব্রিগেডিয়ার জেনারেল আজমির কথা বলি, এটা নিয়ে কিন্তু মিলিটারি কমিউনিটি কনসার্ন ছিল। এবং আপনি হয়তো জানেন কিছুদিন আগে কিন্তু মিলিটারি কমিউনিটির যারা রিটায়ার্ড অফিসার ছিল তারাও কিন্তু এই আয়নাঘর থেকে তাদের সহকর্মীদেরকে অথবা যে কোনো ধরনের দেশের নাগরিকদেরকে আয়নাঘর থেকে উদ্ধার করার জন্য, বের করার জন্য তারা আপনার চেষ্টা করেছেন। এইবারও যখন সরকার 5 তারিখে যখন সরকার চলে যায়, তারপরে কিন্তু ওই দিন রাতের বেলা কিন্তু আপনাদের অফিসাররাই, সশস্ত্র বাহিনীর অফিসাররাই তারা প্রথমে ওইখানে ফিজিক্যালি গিয়ে তারপরে যে লোকেশনে এটা পাওয়া গেছে সেখানে গিয়ে প্রথমে তারা এটা খোলার জন্য বলেছেন। আপনি ঠিকই বলেছেন। এবং আমি যদি বলি কর্নেল হাসিনের, হি ওয়াজ দিস হুইসেল ব্লোয়ার। আপনি যদি ওনার ইয়াগুলা দেখেন, এই যে বক্তব্যগুলা দেখেন, আপনি হয়তো স্মরণ করেন, আপনি লেফটেন্যান্ট কর্নেল হাসিন, যিনি কী বলবো, উনি র্যাবে ছিলেন তখন, র্যাবের অধিনায়ক ছিলেন। ওনাকে যে আটক করা হয়েছে ওটার জন্য ওনাকে বের করার পরে উনি কিন্তু এই ব্যাপারে কিন্তু প্রথম হুইসেল ব্লোয়ার ছিলেন, এবং উনি অনেক বক্তব্য দিয়েছেন, আপনি এটা দেখছেন। সুতরাং যদি আমি বলি, যদি রিটায়ার্ড কমিউনিটি কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করছে, তারও সবসময় আমরা এই যারা আয়নাঘর অথবা যে কোনো জায়গায় হেফাজতে, আইন শৃঙ্খলা বাহিনী যারই গোয়েন্দা সংস্থা যার হেফাজতেই ছিল অবৈধভাবে, বেআইনিভাবে, ওইটার বিরুদ্ধে সবাই সোচ্চার ছিল। এটাই আমি আপনাকে জানাতে যাচ্ছি। ধন্যবাদ। যে মানে এই যে কমিশনটা গঠন হলো, আপনার কি মনে হয় যে ন্যায় বিচার পাওয়ার জন্য যে প্রক্রিয়া এটি হলো, এটি ঠিক আছে? আমি মনে করি, আমি প্রচণ্ড রকমের আশাবাদী যে এখানে ন্যায় বিচার পাবে, এবং এমন একটা এক্সাম্পল সৃষ্টি হোক যাতে ভবিষ্যতের কোনো শাসক আর এই আয়নাঘর তৈরি করার কোনো সাহস না পায়। ধন্যবাদ। আচ্ছা, ডক্টর মজুমদার, আমি আপনার কাছে আবার আসতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে তিনি যে নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী, মিডিয়াতে সংস্কার করার কথাও বলেছেন তিনি। তারপরে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে। ফলে কোন কোন ক্ষেত্রে এই সরকার সংস্কার করতে চায় সেটা পরিষ্কার হয়ে গেছে। যেই কাজগুলো হচ্ছে, যেই প্রক্রিয়ায় হচ্ছে, এই সংস্কার কি সঠিক পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়? এবং যদি সেটা সঠিক পথে এগোয়, তাহলে তো এটা কেমন সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? আবার একটু আনমিউট করে নিতে হবে। সরকার তার অভিপ্রায় ব্যক্ত করেছে। এখন আরো সুস্পষ্ট হওয়া দরকার আমরা যে কি সংস্কার করবে। যেমন আমাদের সংবিধানের সংস্কার করা দরকার, এই কতটুকু সংস্কার করবে। একটা মতামত আছে যে আমাদের একটা বিপ্লব হয়ে গিয়েছে, এবং এরপরে বিপ্লবী যেই সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার, অতএব সংবিধান সবকিছুই বাতিল, আমরা নতুন করে শুরু করতে পারি। আরেকটা মতামত হলো যে না, আমাদের যে সংবিধান আছে এই সংবিধান রেখেই আমরা এই সংবিধানে পরিবর্তন করব, তারপর অন্যান্য আইন কানুন বিধিবিধানে পরিবর্তন করব। যেমন নির্বাচনের কথা বলছেন, নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে অনেকগুলো আমাদের ধাপ পেরোতে হবে,
একটা আমাদের প্রথম ধাপটা হলো যে নির্বাচন কমিশনের নিয়োগ, তার জন্য একটা আইন দরকার, এবং 2022 সালে সরকার একটা আইন করেছে এবং এই আইনটা যুগোপযোগী হয় নাই। বস্তুত আগে যে প্রজ্ঞাপন ছিল এই প্রজ্ঞাপনটাকে আইনে পরিণত করে তারা একটা এই যে দায় মুক্তির বিধান যুক্ত করেই তারা এটাকে সংসদে পাশ করেছে। এবং এই আইনের অধীনে যেই কমিশন গঠিত হইল, আউয়াল কমিশন, এই কমিশনটা কিন্তু আইন মেনে কিন্তু করা হয়নি, আইনের লঙ্ঘন করে করা হয়েছে। তো একটা আইন করতে হবে, তারপরে আইনটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে, তারপরে এর মাধ্যমে সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। তারপরে অন্যান্য আইন কানুন আছে, যেমন নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হলো RPO, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার। এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারে আমরা মোটামুটি না, আইনের কথা যদি বলেন, তা আইন মানেই তো তখন আমরা বুঝি যে সাধারণ সেন্সে তখন পার্লামেন্টে থাকতে হয়। আইন সেই সংস্কারগুলো আসলে কিভাবে হবে, মানে এইটা আইন সংবিধানের ব্যাপারে ভিন্ন, কিন্তু আইন অধ্যাদেশ হিসাবে জারি করা যায়। জি, অধ্যাদেশ হিসাবে জারি করে রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারেন, এবং সেটাও আইন। কিন্তু এই আইনগুলো সংসদ যখন ঘটতে হবে নির্বাচনের পরে, তখন সেই সংসদের প্রথম অধিবেশনে এগুলো অনুমোদন করতে হবে। তারা যদি অনুমোদন না করে এগুলো আইন থাকবে না। যেমন ওই যে 1/11 পরে 2007-8 অনেকগুলো আইন হয়েছে, যেমন বিচারক নিয়োগের ব্যাপারে একটা আইন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে নাই, যার ফলে অনেকগুলো আইন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সৃষ্টি হলেও তার ওই যে সেটার আইন হিসেবে স্থায়ী হয়নি। তো আমাদের এই অনেকগুলি করা যায়, কিন্তু সংবিধানের ব্যাপারে ভিন্ন। সংবিধানের ব্যাপারে আমরা যদি মনে করি আমরা এই যে পুরো সংবিধান বাতিল, তাহলে আমরা নতুন করে সংবিধান আমরা প্রণয়ন করতে পারি, অথবা আমরা যেমন একটা রিট করেছি পঞ্চদশ সংশোধনী বাতিল। পঞ্চদশ সংশোধনী বাতিল যদি হয়, তাহলে যে গণভোটের বিধান ফিরে আসবে। পঞ্চদশ সংশোধনীর মধ্যে গণভোটের বিধানটা বাতিল করা হয়েছে। গণভোটের বিধান যদি সৃষ্টি হয়, তাহলে সংবিধান সংশোধন করা যাবে গণভোটের মাধ্যমে। তো এরকম অনেকগুলো এই যে সুযোগ আছে। এখন সরকারকে আমি মনে করি যে তাদের একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। রোড ম্যাপ তৈরি করে বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছতে হবে, যাতে আমরা কেউ চায় না অতীতের অভিজ্ঞতার আলোকে কেউ চায় না অতীতে যা ঘটেছে তা আবার পুনরাবৃত্তি হোক। তো আমরা আশা করি যে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারবো সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে, এবং এর মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভবপর হবে। কারণ আমাদের যে ছাত্র তরুণ এবং জনতার যে দাবি, সেটা ছিল নেভার এভার এগেইন। আর যেন যেই সকল অন্যায়, অবিচার, অপকর্ম ঘটেছে সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে, কর্তৃত্ববাদী সরকার যেন আবার সৃষ্টি না হয়। তাই আমাদের অনেকগুলো সুদূর প্রসারী সংস্কার করতে হবে। জি, ধন্যবাদ। জনাব ফয়জুল হাকিম, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে এটা আসলে কেমন সময় লাগবে, এবং এই সময়টা তো আসলে যে সংস্কারের কথা বলা হয়েছে, বিচার বিভাগ এখানে ইনক্লুডেড, এখানে পুলিশের এখানে একটা বিশাল মানে লেগে আছে, অ্যাডমিনিস্ট্রেশন, আর বাকি 24টা ক্যাডারের কথা না হয় নাই বললাম, তাদের এখনো হাত দেওয়াই হয় নাই। সব মিলেই কি পরিমাণ সময় লাগতে পারে, এবং যেই হেতু জনগণের সরকারের কাছে যেতে চায় একটি নির্বাচনের মাধ্যমে, সেই হেতু প্রধান উপদেষ্টা বলছেন যে সেই ক্ষেত্রে সময় লাগবে। এই সময়টা কতটুকু যৌক্তিক সময় হলে আপনার কাছে মনে হয় যে সেটি ঠিক আছে? প্রথমত শুরুতেই আমি এই বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম কথায়, সেটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই বিজয়ী গণ অভ্যুত্থানের উপরে কিন্তু সরকারটা হয় নাই। ফলে এখানে যেটা যদি এটা বলাই হয় যেটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে প্রচলিত সংবিধানকে বাতিল করে নতুন সংবিধানের দিকে আমাদের যেতে হবে, এটুকু পরিষ্কার কথা। আর 72-এর সংবিধানের মহিমা কীর্তন করার এখানে আর সুযোগ নেই। 72-এর সংবিধান এটা কারা করেছিল? একটা রাষ্ট্রপতি, যেমন উনি অধ্যাদেশের কথা বললেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ 16, তার মাধ্যমে কিন্তু 72 সনে এই সংবিধান গণপরিষদ হিসেবে করা হয়েছিল। যারা নির্বাচিত হয়েছিলেন খুনি ইয়াহিয়া খানের 1970-এর
পাকিস্তানের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের জন্য। স্বাধীন বাংলাদেশ হয়েছে 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সুতরাং নতুন রাষ্ট্রের সংবিধানের জন্যে একটা সংবিধান সভা নির্বাচন ছিল খুবই জরুরি, কিন্তু সেটা না করে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে ওই যে 70 নির্বাচনের যারা বিজয়ী হয়েছেন তাদের দিয়ে একটা গণপরিষদ করে একটা সংবিধান করা হলো, এবং সেই সংবিধানের যে রূপরেখা সেটা নিয়ে ব্যাপক জনগণের কাছে যাওয়া হলো না, তাদের মতামত কী। ফলে 72-এর সংবিধান কেন, যেটা একটু আগে বদিউল আলম মজুমদার সাহেব পঞ্চদশ সংশোধনীর কথা বললেন, 72 সংবিধান প্রথমত কয়েকটা সংশোধনী করে 4র্থ সংশোধনী হলো। শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল গঠন করলেন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে। তারপর এখানে একটা সামরিক কুদেতা হলো, আবার 90-তে এসে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সংসদীয় রাজনৈতিক ধারা এখানে কায়েম হলো। তারপর 2007 সনে সেনা সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার এখানে হল, তত্ত্বাবধায়ক না বেনামি সরকার, সংবিধান বহির্ভূত ফখরুদ্দিন সাহেবের সরকার। এটা কোনোভাবেই আমরা সংজ্ঞায়িত করতে পারবো না এটা কোন ধরনের সরকার। এখন এই সেনা নিয়ন্ত্রিত সরকারের সময়ই আমরা দেখলাম কি ঘটনাগুলো ঘটলো, কিভাবে 2009-এর নির্বাচনে এই ফখরুদ্দিন মুঈনুদ্দিনরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আনলো। এগুলো সবগুলো কিন্তু সম্পর্কিত। এবং তারপর বিডিআর 2008-এর ইলেকশনটা কি আপনার মতে ঠিক ছিল না? 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচন কি হবে না হবে সে সম্পর্কে আমরা ইঙ্গিত পেয়েছি পরে গিয়ে, যেটা প্রণব মুখার্জি ভারতের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তার বইতে উল্লেখ করেছেন যে জেনারেল মুইন যে দিল্লিতে গেল সে সময় তাদের মধ্যে কি কথা হয়েছিল। ফলে এইখানে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা আনার, জনগণের রাজনৈতিক ক্ষমতা, জনগণ তাদের নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, হ্যাঁ, সেই ক্ষমতাটা কিন্তু বৈদেশিক নানা শক্তি এটা কিন্তু তারা হতে দেয়নি। এবং আপনারা জানেন যে 2SD গ্রুপ বলে একটা গ্রুপ ছিল, এই যে -2 যারা করলো 2007-8-এ, তারা সেই সময় একটা টার্মিনোলজি এখানে নিয়ে এলো, যেটা একটু আগে এখানেও আমরা পেলাম, রোড ম্যাপ। এর আগে বাংলাদেশের রোড ম্যাপ কথা, আরেকটা ছিল লেভেল প্লেইং ফিল্ড, তাই না? আমরা যদি বলি আজকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের হাতে যদি ক্ষমতা আনতে হয়, তাহলে কি শুধুমাত্র নির্বাচন কমিশন সংস্কার করলে হবে? এই যে লুণ্ঠনজীবী যে ব্যবসায়ী শ্রেণী বা শাসক শ্রেণী, সে প্রশাসনের হোক, সে পুলিশের হোক, সে রাজনীতিবিদ হোক, আর সে ব্যবসায়ী হোক, এই যে লুটপাটের মধ্য দিয়ে যারা অর্থবিত্তের মালিক হয়েছে, আপনি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচন হতে গিয়ে সে 1 কোটি টাকার উপর খরচ করে, আপনি যদি খোঁজ নেন, একজন মেম্বার আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নেন, এটা তো এগুলো তো সংবাদপত্রে এসছে। অর্থাৎ বাংলাদেশটা একটা লুণ্ঠনজীবীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফলে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারা, আমি তো বলতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকার কত সময়ের মধ্যে করবে, কিন্তু তার উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে, যে এটা খুব স্পষ্টভাবে আমাদের সামনে আসতে হবে এটা। কেননা 71-এ তো সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লাখ লোক জীবন দিয়েছিল, সেই জীবন দিয়েও তো আমরা জনগণ গণতন্ত্র অধিকার আমরা পাইনি। 53 বছর পর ছাত্র জনতার একটা অভ্যুত্থান এখানে হয়েছে, প্রায় 850 মতো ছাত্র শ্রমিক জনগণ জীবন দিয়েছেন, 50,000-এর মতো ধরেন আহত হয়েছেন, তাই না? ব্যাপক একটা হয়েছে, এবং আমরা সাধারণ মানুষ বলছে যে আমরা স্বাধীন হয়েছি। তাহলে এই স্বাধীন যে হয়েছে সেই স্বাধীনতাটা কি আমরা নিশ্চিত করতে পারবে এই নির্বাচনের মধ্য দিয়ে? যে সে একটা মনুষ্যচ্যুত মজুরি পাবে শ্রমিকরা কারখানায়, সে আগুনে পুড়ে বা ভবন ধসে মারা যাবে না, কোনো নাগরিক গুম হবে না, আমি মত প্রকাশের জন্য আমাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে জেলে ঢুকাবে না। মানে আমি বলছি যে গণতন্ত্রের যে ব্যাপ্তি, যেমন ছাত্রদের ক্ষেত্রে ধরেন, যেটা ছাত্ররা বলেছে যে টর্চার রুম থাকবে না, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, নানা রকম বিষয়। তো ফলে আমি বলছি সেই জায়গাটায় যে আজকে এখানে যে প্রশ্নটা আপনি নিয়ে এসছেন এখানে সময়ের ব্যাপারটা, তো এই সময়ের ব্যাপারের প্রশ্নে হচ্ছে যে এই যে এটা অন্তর্বর্তীকালীন সরকার তারা কি কর্মসূচি নিচ্ছেন এটা আরও স্পষ্ট হওয়া দরকার। উনি যেটা প্রথম বক্তব্য একটা দিয়েছেন সেটার মধ্যে একটা মোটা দাগে তিনি বলছেন, কিন্তু যদি আমি বলি এই মুহূর্তে জনগণের দুশ্মনকে যদি আমরা বলি, ধরেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এখন দুশ্মনটাকে একটা দুশ্মনই হচ্ছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যারা 15-16 বছর তাদের বিচারটা আমরা দেখতে চাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এবং তার সহযোগী দোসরদের বিচার করে জনগণের কাছে আস্থা স্থাপন করতে হবে, যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা, আমরা একদম শেষের দিকে
জনাব মাকসুদুল হক, আপনি যদি এই প্রসঙ্গে কথা বলে আপনার মাধ্যমে শেষ করতে চাই। ধন্যবাদ। আমি যদি শ্রীলঙ্কার দিকে আমি দিকপথ করি, শ্রীলঙ্কা কিন্তু 2022-এ তাদের যে আপরাইজিং ছিল ওটার সাথে বাংলাদেশের অনেক মিল আছে। প্রথমত একটা মিল হচ্ছে বাংলাদেশে ছিল যে প্রধানমন্ত্রী শাসিত সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে সমস্ত পাওয়ার কনসোলিডেট করা, এবং শ্রীলঙ্কায় যেরকম প্রেসিডেন্টের কাছে, এবং ওইখানেও ইকোনমিক কন্ডিশন বাংলাদেশের মতো সেম ছিল, ফরেন ডেথ অনেক বেশি ছিল, বেকারত্ব ছিল, সো দেয়ার আর সাম সিমিলারিটিজ। এখন শ্রীলঙ্কানরা কতদিনে করছে এটাই, শ্রীলঙ্কাটা 2024-এ আসে, তারা 2 বছরে এসে একটা কনসোলিডেশনে গেছে। আমাদের ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত ভিউ যে এটা আরও সময় লাগবে। উনি ঠিকই বলছেন যে আমাদের এখনও কিন্তু সংবিধান স্থগিত করা হয় নাই, কোনো বিপ্লবী সরকার গঠন করা হয় নাই। তো এই যে বিপ্লবী সংবিধান স্থগিত না করলে আপনি কিন্তু মেশিনারিগুলো মুভ করাইতে পারেন না, মেশিনারিগুলো মুভ করলে ইউ নিড সাম ফোর্স। এখন কেন স্ট্যাগনেন্ট দেখা যাচ্ছে, এই জিনিসগুলোর জন্যই একটা স্থবিরতা দেখা গেছে বিভিন্ন জায়গায়, কোনো ফাইল মুভ করতেছে না, কেউ কোনো কাজ করতেছে না। আপনি সচিবালয়ে যে দেখেন এটাই তো, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, তারপরে হবে। আপনি একটা মিনিমাম যদি শ্রীলঙ্কার সাথে আমি তুলনা করি, ইট ইজ 2 to 3 ইয়ার্স, এখানে হয়তো 4 to 5 ইয়ার্স এরকম সময় লাগতে পারে বলে আমার বিশ্বাস। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের হাতের সময় শেষ। আপনারা এই আলোচনা শুনছিলেন, বাকি বিবেচনা আপনাদের হাতে।